ধরো তোমার কাছে একটি ধাতব লোহার বল আছে। এখন এই বলটিকে তুমি যদি তাপ শক্তি দেওয়া শুরু করো, তাহলে দেখবে লোহার বলটি ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে। লোহার বলটি লাল হয়ে যাওয়া মানে বল থেকে লাল রঙের আলোক তরঙ্গ বের হচ্ছে। এখন আমরা যদি লোহার বলটিকে আরো বেশি তাপ শক্তি দিতে থাকি, তাহলে দেখব একসময় বলটি থেকে নীলাভ আলোক বের হচ্ছে। অর্থাৎ শক্তি যদি আমি বেশি দেই, তাহলে ধাতব বল থেকে বিকিরিত আলোর তরঙ্গদৈর্ঘ্য কমতে থাকে। অর্থাৎ তাপ শক্তির সাথে বিকিরিত আলোর তরঙ্গদৈর্ঘ্যের যে একটি সম্পর্ক আছে, তা বিজ্ঞানীরা আগেও জানতেন। বিজ্ঞানী উইন প্রথমবারের মতো এই বিকিরিত আলোর তরঙ্গদৈর্ঘ্য ও শক্তির মাঝে একটি সম্পর্ক তৈরি করেন। এর জন্য পরবর্তীতে তিনি নোবেল পুরস্কারও পান। তবে এখানেও একটি সমস্যা দেখা যায়। তরঙ্গদৈর্ঘ্য যদি কম হয়, তবে উইনের সমীকরণ ভালো কাজ করে। তরঙ্গদৈর্ঘ্য যত বেশি বৃদ্ধি পেতে থাকে, তখন উইনের সূত্র ভালো কাজ করে না। হলুদ রঙের যে রেখাটি দেখতে পাচ্ছেন, বিকিরিত শক্তি মূলত এটি হওয়ার কথা, কিন্তু উইনের সূত্র অনুসারে আমরা এর থেকে কিছুটা কম শক্তি দেখতে পাই। পরবর্তীতে বিজ্ঞানী লর্ড রেইলি ও জেমস জিন্স এ বিষয়ে আরেকটি সূত্র দেন। তবে সে সূত্রেরও একটি সীমাবদ্ধতা রয়েছে। তরঙ্গদৈর্ঘ্য যদি বেশি হয়, তবে রেইলি জিন্সের সমীকরণ ভালো কাজ করে। তরঙ্গদৈর্ঘ্য যত বেশি কমতে থাকে, তখন রেইলি জিন্সের সূত্র ভালো কাজ করে না। এখানে এমন একটি তরঙ্গ পাওয়া যায় যে তরঙ্গদৈর্ঘ্যে শক্তির মান অসীম চলে আসে, যা বাস্তবতার সাথে মিলে না। এই ঘটনাকে আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি বলে। বিজ্ঞানীরা চাচ্ছিলেন শক্তির এই অসীমতাকে কিভাবে ব্যাখ্যা করা যায়। তখন মঞ্চে আসেন জার্মান বিজ্ঞানী, প্রফেশনাল পিয়ানোবাদক হিসেবে ক্যারিয়ার গড়ার স্বপ্ন থাকলেও পারিবারিক চাপে ম্যাক্স প্লাঙ্ক ভর্তি হন পদার্থবিজ্ঞান বিভাগে। ম্যাক্স প্লাঙ্ক এ সমস্যার সমাধান করতে সক্ষম হন একটু অন্যভাবে সমস্যাটিকে ভেবে। ১৯০০ সালের দিকে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক দেখান, যদি আমরা শক্তিকে অবিচ্ছিন্ন না ধরে বিচ্ছিন্ন ধরে নেই, তবে এই বিকিরণের ব্যাখ্যা করা সম্ভব। তখন আর শক্তির মান কোনো জায়গাতেই অসীম আসে না। শক্তি বিচ্ছিন্ন বলতে বোঝায় শক্তিকে যত ইচ্ছা তত ছোট অংশে ভাগ করা যায় না। এর ক্ষুদ্রতম একটি মান আছে। শক্তির এই ক্ষুদ্রতম একককে বিজ্ঞানী প্ল্যাঙ্ক নাম দিলেন কোয়ান্টা। কোয়ান্টা কি ধরনের আচরণ করে সে সম্পর্কিত বলবিদ্যাকে বর্তমানে কোয়ান্টাম মেকানিক্স নামে ডাকা হয়। আর এভাবেই জন্ম হয় কোয়ান্টাম মেকানিক্সের।